জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে বাড়িতে ঢুকে ড্রয়িং রুমের সোফায় বসে ওয়েট করছিল জিন। জাঙ্কুককে ঢুকতে দেখে এবার তিনি উঠে জাঙ্কুকের কাছে গেল। তের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে বলে, কি হয়েছে তের? কি আবার হবে, তোমার আদরের মেয়ে গঙ্গা জল খেয়ে গলা ঠান্ডা করে এখন ঘুমিয়ে পড়েছে। মানে? কিছু না, আমি উপরে যাচ্ছি, তুমিও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো বলেই জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে চলে গেল। আর জিন একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর কিছু একটা ভাবলো, আর তার মুখে একটা মুচকি হাসি ফুটে উঠলো। এবার সে নিজের রুমে চলে যায়। এইদিকে জাঙ্কুকের রুমে জাঙ্কুক থেকে অনেক যত্ন করে শুইয়ে দিয়েছে। তারপর ওখান থেকে চলে আসতে নিলেই তে জাঙ্কুকের কলার ধরে টানে। জাঙ্কুক একবার কলারের দিকে তাকিয়ে তের দিকে তাকালো। তে একটু চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তে জাঙ্কুককে এক টান দিয়ে নিচের উপর ফেলে কিস করতে শুরু করে। জাঙ্কুক নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তের কাছে যেন কিছুতেই পারছে না। তে টাইকল্ড ব্ল্যাক বেল্ট, তাই জন্যই তে জাঙ্কুককে এমন ভাবে জড়িয়ে ধরেছে যে জাঙ্কুক নিজেকে ছাড়াতেই পারছে না। জাঙ্কুক এত নড়াচড়া করছে দেখে তে কিস ব্রেক করে জাঙ্কুকের দিকে তাকায়। এরপর একটু মাতাল কণ্ঠেই বলে, এই এত নড়াচড়া করো কেন? শান্তিতে একটু কিস করতে দেবে তো নাকি? বাবা, মহারানী যেন কোনো মহান কাজ করছে, যার জন্য আমাকে ওনার কথা শুনতে হবে। ছাড়ো আমাকে। সব সময় আমার থেকে দূরে দূরে থাকো কেন বলো তো? দেখো, এমন একদিন আসবে যেদিন তুমি আমার কাছে পাওয়ার জন্য কান্না করবে, কিন্তু আমি তখন তোমার কাছে থাকবো না। এরকম দিন কোনো দিনও আসবে না। আমি আর তোমার জন্য কাঁদবো। হাসালে আমাকে, এটা তো সময় বলে দিবে। তোমার সময় সব সময় ভুল কথা বলে তোমাকে আশ্বাস দেয়। দেখা যাবে। এবার আমাকে কিস করতে দাও তো দেখি বলেই তে আবারও কিস করতে শুরু করে। জাঙ্কুক আবার নিজেকে ছাড়াতে ব্যস্ত, কিন্তু কিছুতেই পারছে না বেচারা। কিছুক্ষণ কিস করার পর হঠাৎ করে তে কিস করা থামিয়ে দেয়। তের হাতটা পর্যন্ত হালকা হয়ে এসেছে। জাঙ্কুক বুঝলো তে ঘুমিয়ে পড়েছে, তাই নিজেকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে তেকে ভালো করে শুইয়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে একবার তের দিকে তাকালো। তারপর রুমের লাইটটা অফ করে বেলকনিতে চলে গেল। বেলকনিতে হালকা হালকা বাতাসে জাঙ্কুক একটা চেয়ার টেনে বসে ভাবছে নিজের জীবনের শুরু থেকে শেষ। ও তো না তেকে আর না লিসাকে কাউকে ভালোবাসতো না, শুধু চাপে পড়ে বিয়েটা করতে হচ্ছিল। কিন্তু লিসার সাথে থেকে থেকে একটু হলেও লিসার প্রতি মনে অনুভূতি জন্ম নিয়েছিল, কিন্তু এখন যেন কিছুই মনে হচ্ছে না। কেন যেন মনটা অনেক খুশি খুশি আছে এখন। তার কারণটা কি তে নাকি অন্য কিছু, সেটাই জানা নেই জাঙ্কুকের। কিন্তু এটা ভাবার বিষয় না, যেটা ভাবার বিষয় সেটা হলো তে এমন কেন। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী, যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য। কিন্তু তের সাথে কি এমন হয়েছে যার জন্য আজকে সে এমন? আর তার বাবাকে তো দু চোখে দেখতেই পারে না। যতদূর জাঙ্কুক খেয়াল করেছে, নিজের দাদুকে অনেক ভালোবাসে তে। আর জাঙ্কুকের মাই বা কি দেখলো ওর মধ্যে যে এত ভালোবাসা দিচ্ছে, যেন তেকে অনেক দিন ধরে চিনে। কি এই তের রহস্য? কখনো বাচ্চা হয়ে যায়, কখনো আবার রাগী আর জেদি। মানুষ খুন করতেও তার যেন হাত কাঁপে না। এইদিকে সে একজন ডক্টর, ভাবতেই অবাক লাগে। প্রাণ বাঁচানো যার কাজ, সেই আবার প্রাণ নিয়ে নিতে একটুও ভয় পায় না। কিন্তু এখন এই তের রহস্য জাঙ্কুককে জানতেই হবে। আর এটা যে ওর মা আর তের দাদু ছাড়া কেউ বলতে পারবে না, এটা জাঙ্কুক খুব ভালো করে জানে। জাঙ্কুক এটাও জানে তার মা তাকে কিচ্ছু বলবে না। তাই জাঙ্কুক ডিসাইড করেছে সকাল হলে সে তের দাদুর সাথে দেখা করতে যাবে আর তের ব্যাপারে সমস্ত কথা জানবে। জাঙ্কুক এসব ভাবতে ভাবতে বেলকনিতে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথেই জাঙ্কুক খেয়াল করলো সে বেলকনিতে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। ওঠার পরে জাঙ্কুক ডিসাইড করে নিয়েছে আজকে সে তের দাদুর কাছে যাবে তের ব্যাপারে জানতে। যে করেই হোক জাঙ্কুককে সত্যিটা জানতেই হবে। মনে মনে কথাটা ভাবতে ভাবতে রুমে চলে গেল আর একটা ড্রেস নিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে তে বেডে শুয়ে নেই, হয়তো অনেক আগেই উঠে গেছে। জাঙ্কুক তো ফার্স্টে খেয়ালই করেনি। এত কিছু না ভেবে রেডি হয়ে রুম থেকে বের হলো। আগে হসপিটালে যাবে, তারপর তের দাদুর কাছে।
নিচে এসে দেখে তার বাবা মা বসে ব্রেকফাস্ট করছে আর তে ওদেরকে সার্ভ করছে। জাংকুক দেখে চলে যেতে নিলেই জিন জাংকুককে উদ্দেশ্য করে খাবার খেয়ে তারপরে বের হতে বলে। জাংকুকও জানায় সে এখন খাবে না, তার সময় নেই। কথাটা বলে চলে যেতে নিলেই তে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। জাংকুক তেকে দেখে একটা বিরক্তকর এক্সপ্রেশন দিয়ে বলে, কি চাই? বেশি কিছু না, শুধু চুপচাপ গিয়ে ব্রেকফাস্ট করো, তারপরে যাও। তে মুখে একটা লম্বা হাসি নিয়ে কথাটা বলল। কি বললাম আমি, শুনতে পাওনি নাকি তোমাকে অন্য ভাষায় বলতে হবে? বাবা, তুমি বুঝি অন্য ভাষাও বলতে পারো? বাট সত্যি বলতে আমার এখন শোনার কোনো ইচ্ছে নেই, তাই তুমি এখন খাবারটা খেয়ে নাও। আরে তুমি কি পাগল নাকি বলো তো? হ্যাঁ গো আমার সোনা জামাই, আমি তোমার জন্য পাগল। এবারে কি আপনি এসে খাবারটা খাবেন? আমি বলছি তো আমি খাবো না, তাহলে বারবার কেন জোর করছো? ও, তার মানে তুমি খাবে না, ওকে ঠিক আছে। বলেই তে সবার সামনে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক তো অবাক হয়ে গেছে, ওর মাথায় যেন কিচ্ছু ঢুকছে না। যখন বুঝতে পারলো তখন আশেপাশে তাকিয়ে দেখে জিন ওদের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে, আর নামজুন তো অনেক আগেই উঠে চলে গেছে। এখানে থাকা সব সার্ভেন্টরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাংকুক একবার সবার দিকে তাকিয়ে তারপর তের দিকে তাকায়। তে তো জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে আছে। জাংকুক এবার একটু লজ্জায় পড়ে গেছে। তেকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে বলে, তুমি কি করছোটা কি? ছাড়ো আমাকে, আমার দেরি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না, যতক্ষণ না তুমি আমার কথা শুনবে আমি তোমাকে ছাড়বো না। আমি তো বলছি আমি খাবো না। তাহলে আমিও তোমাকে এভাবেই জড়িয়ে রাখবো, আমিও ছাড়বো না। জাংকুক কি করবে বুঝতে পারছে না, এদিকে তার অনেক দেরিও হয়ে যাচ্ছে। তার উপর তের এরকম কাজে সে লজ্জায় মরে যাচ্ছে। শেষমেশ আর না পেরে জাংকুক তের কথায় রাজি হয়। জাংকুক রাজি হওয়াতে তে জাংকুককে ছেড়ে দিয়ে ওর হাত ধরে টেনে ডাইনিং টেবিলে এনে বসায়। প্লেটে খাবার এগিয়ে দিলে জাংকুক চুপচাপ খেয়ে তারপরে বের হয়ে যায়। তে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপরে নিজেও চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে যায়। জাংকুকের গাড়ি কিম ম্যানশনের দরজার সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে গেছে সে। ভেতরে গিয়ে দেখে তের দাদু সোফায় বসে নিউজ পেপার পড়ছে। আশেপাশে কেউ ছিল না। জাংকুক সোজা গঙ্গেওর কাছে গায়। কেমন আছো দাদু? একটা অতি পরিচিত গলা শুনতে পেয়ে মিস্টার গঙ্গেও নিউজ পেপারটা নামিয়ে রেখে সামনে তাকায়। দেখে জাংকুক দাঁড়িয়ে। জাংকুককে দেখে তিনি খুব খুশি। আরে দাদু ভাই, আসো আসো, বসো। বিয়ের পর আজকে প্রথম আসলে, বসো। জাংকুক সোফায় বসে জিজ্ঞেস করে, তুমি বললে না তো কেমন আছো? কেমন থাকতে পারি বলো আমার দিদি ভাইকে ছাড়া? মানে? না কিছু না, আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? আর আমার দিদি ভাই কেমন আছে? আর বাকি সবাই ভালো আছে তো? হ্যাঁ দাদু, সবাই ভালো আছে। আসলে আমি কিছু দরকারে তোমার কাছে এসেছি। হ্যাঁ বলো না, কি জানার আছে? আমি জানলে ঠিকই বলবো। আসলে দাদু, আমি তের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, এবার বুঝলাম তুমি কেন এসেছো। গঙ্গিও জাংকুকের দিকে তাকিয়ে দেখে জাংকুক মাথা নিচু করে বসে আছে। জাংকুককে এভাবে বসে থাকতে দেখে তিনি বলতে শুরু করে, কি হলো দাদু ভাই, এভাবে মাথা নিচু করে বসে আছো যে? গঙ্গিওর কথা শুনে জাংকুক তার দিকে তাকায়। গঙ্গিও এবার জাংকুকের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি জানি তুমি তের ব্যাপারে কি কথা জানতে চাও, কিন্তু তুমি জেনেই বা কি করবে? আমি জানতে চাই দাদু, জানি না কেন, কিন্তু আমি জানতে চাই কেন তে এরকম, কেন ও নিজের বাবাকে পছন্দ করে না, কেন ও এরকম মাফিয়া গার্ল হয়ে গেছে, কেন ও বাকি মেয়েদের মতো না। আর তের মায়েরই বা কি হয়েছে? আর তে নিজের বোনকে কেন এত হেট করে? আমার এই সব কিছু জানা দরকার। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আর আমি নিশ্চয়ই তোমাকে বলবো। তুমি যখন জানতে চাও আমি অবশ্যই বলবো। মিস্টার গঙ্গিওর কথা শুনে জাংকুক একটু নড়ে চড়ে বসলো। তারপর অনেক কিউরিয়াসিটি নিয়ে তার দিকে তাকিয়ে রইল। আর এবার মিস্টার গঙ্গিও বলতে শুরু করলো তের অতীত, তের সাথে ঠিক কি হয়েছিল। ফ্ল্যাশব্যাক। এটা অনেক বছর আগের কথা। তখন কাই মানে তের বাবার বিয়ে হয়নি, আর তের মা জেনে তখন কলেজে পড়তো। তের মা আর জাংকুকের মা বেস্ট ফ্রেন্ড ছিল। জেনির আপন বলতে শুধু বাবাই ছিল, যে তের দাদুর কোম্পানিতে চাকরি করত পিএ হিসেবে। গঙ্গিও অনেক বেশি ভরসা করতেন ওনাকে।
জেনির বাবা নিজের সমস্ত এফোর্ট লাগিয়ে কাজ করত। লিমিনহুর যে একটা মেয়ে আছে এটার ব্যাপারে গঙ্গেও জানতো না। একদিন জেনি নিজের বাবার টিফিন দিতে আসে, তখনই গঙ্গেও ফার্স্ট টাইম জেনিকে দেখেছিল। জেনিকে দেখে ওনার অনেক পছন্দ হয়। তখন তিনি নিজের ছেলে কায়ের জন্য জেনির হাত চায় প্রথমে তার বাবার কাছে। লিমিনহু রাজি হয়নি নিজের অবস্থা দেখে। ওর কোনোদিনও মনে হয়নি যে বসের ছেলের সাথে সে নিজের মেয়ের বিয়ে দিবে। কিন্তু গঙ্গেও অনেক জোরাজোরি করায় তিনি রাজি হয়, তাও একটা শর্ত দিয়ে। যদি কাই জেনিকে পছন্দ করে তখনই তাদের বিয়ে হবে, না হলে না। গঙ্গেও রাজি হয়ে যায়। তারপরে কাই আর জেনির একটা ডেট ফিক্সড করেন তিনি। কাই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিল আর ও জেনির থেকে 5 বছরের বড় ছিল। কিন্তু বাবার কথা রাখতে কাই রাজি হয়ে যায় জেনির সাথে দেখা করতে। আর প্রথম মিটিংয়ে কাই জেনিকে পছন্দও করে নেয়। আর কিছু মাস পর ওদের দুজনার বেশ বড় করেই বিয়ে দেওয়া হয়। এর মাঝে কায়ের ছোট বোন মানে রোজের বিয়ে হয়ে গেছিল একটা বড় বিজনেসম্যানের সাথে। বিয়ের 2 বছর বেশ ভালো কাটলো তাদের। ওরা সুখে শান্তিতে নিজের সংসার করছিল। 2 বছরের শেষের দিকে কাই আর জেনির কোল আলো করে তের জন্ম হয়। তে ছিল সবার চোখের মণি, বিশেষ করে নিজের বাবা কাইয়ের 2 চোখের মণি ছিল সে। খুব ভালোবাসতো সে তেকে। এটুকু বলেই থামলো গঙ্গেও। জাংকুক অনেক মন দিয়ে কথাগুলো শুনছিল। গঙ্গেওকে থেমে যেতে দেখে জাংকুক ওনার দিকে তাকায়। তারপর কি হলো দাদু? যদি ওদের মাঝে এতই ভালোবাসা ছিল তাহলে এখন তে কেন নিজের বাবাকে হেট করে? আর ওর মা উনি কোথায় আছে? বলছি দাদু ভাই। আবারও ফ্ল্যাশব্যাক। তের বয়স যখন 2 বছর তখন রোজ নিজের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে এই কিম ম্যানশনে চলে আসে। তারপর থেকে সবকিছু যেন বদলে যায়। রোজের মেয়ে লিসা সবসময় তের পিছনে পড়ে থাকতো। যেটা তের পছন্দের জিনিস সেটা সে খেলনা হোক বা অন্য কিছু, সব লিসা ওর কাছ থেকে নিয়েই ছাড়তো। হয়তো জোর করে নয়তো কান্না করে কায়ের মন গলিয়ে সেটা নিয়ে ছাড়তো। তে কিছুই বলতে পারতো না, চুপচাপ লিসাকে ওটা দিয়ে দিত। আস্তে আস্তে লিসা কায়ের চোখের মণি হয়ে ওঠে। লিসা সবসময় নিজের মামার সাথে থাকতো। অন্যদিকে রোজ জেনিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। কিন্তু জেনি দমে যাওয়ার মতো মেয়ে ছিল না। আর আমার ওয়াইফও জেনিকে প্রচন্ড সাপোর্ট করতো, যেটা রোজের সহ্য হতো না। তাই রোজ ডিসাইড করলো জেনিকে একেবারের জন্য এই বাড়ি থেকে বের করে দেবে। আসলে ও নিজের ভাইয়ের বউ হিসেবে একজন এমন মেয়েকে চেয়েছিল যে ওর সব কথা মুখ বুঝে সহ্য করবে, কিন্তু পাল্টা কোনো জবাব দেবে না। এদিকে জেনি তার সম্পূর্ণ বিপরীত ছিল। তাই রোজ একটা অনেক জঘন্য গেম খেলে। একদিন দুপুরের সময়, তখন কাই বাড়ি ছিল না আর তে জেনির সাথে নিজের রুমে ঘুমাচ্ছিল। তখনই রোজ চুপি চুপি তেকে জেনির কাছ থেকে দূরে সরিয়ে অন্য বেডে শুইয়ে দেয়। একটা অজানা ছেলেকে জেনির রুমে পাঠিয়ে দেয়। পরে যখন কাই বাড়িতে আসে তখন রোজ কাইকে ভুলভাল বুঝিয়ে বলে যে ছেলেটা জেনির বিএফ আর জেনি নিজে থেকে তাকে এই বাড়িতে ডেকে এনেছে। কায়ের অনেক রাগ হয় জেনির উপর, অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাই ও একটা কথাও শোনেনি। আর ফার্স্ট টাইম জেনির গালে কষিয়ে একটা চড় মারে। এসব কিছু দেখে ছোটতে অনেক ভয় পেয়ে যায় আর ছুটে নিজের দিদার ঘরে ঢুকে পড়ে। তারপর থেকে যেন একটা সুন্দর পরিবারটা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। কাই নিজের থেকে জেনিকে দূরে করে দিয়েছিল, কিন্তু তাই বলে বাড়ি থেকে বের করে দেয়নি। কারণ কোথাও না কোথাও কাই জেনিকে ভালোবাসতো। কিন্তু এরপর রোজ যা করলো সেটা কেউ ভাবতেও পারেনি। রোজের নিজের মাকে কোনোদিনও পছন্দ ছিল না, কারণ ওর মা ওর থেকে বেশি কাইকে ভালোবাসতো। এটা রোজের মনে হতো। কোনো কিছু হলেই সবসময় কাই কাই করতো, এই নিয়েও ওর রাগ ছিল মনে। তার উপর এই ইনসিডেন্টটাই সবাই বিশ্বাস করলেও তের দিদা বিশ্বাস করেনি। উল্টো সে রোজকে কথা শোনায়, পরে যদি এমন করে তাহলে কাইকে সব সত্যি বলে দেবে বলে হুমকিও দেয়। তাই জন্য রোজ নিজের পথের কাঁটাকে সরানোর জন্য তের দিদার চায়ে বিষ মিশিয়ে দেয় আর কাপটা জেনির হাত দিয়ে পাঠায়। পরে যখন তের দিদা বিষের কারণে মারা যায় তখন রোজ জেনির ওপর দোষ দিয়ে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছিল জেনি আর তে দাঁড়িয়ে তের দিদাকে চা দিচ্ছে। এটা দেখে কাই আরো বেশি রেগে যায় আর সেই মুহূর্তেই জেনিকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়।
তারপর ছোটতে পুরোপুরি একা হয়ে যায়, কারোর সাথে কোনো রকম কথা বলতো না। যাদের সাথে কথা বলতো তারা কেউই তো ছিল না। আর কাইও ওর সাথে কথা বলা তো দূর, দেখাশোনাও করা ছেড়ে দিয়েছিল। এমনকি একদিন যখন তে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখনই সিঁড়ির নিচে ও লিসাকে পড়ে থাকতে দেখে, আর লিসার মাথার কাছ থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে তে অনেক ভয় পেয়ে যায় আর চিল্লিয়ে সবাইকে ডাকতে থাকে। পরে যখন লিসাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর ওর সেন্স আসে, তখন লিসা মিথ্যা বলে যে তে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কাই রেগে গিয়ে সেখানে সবার সামনে তেকে চর মারে, আর পরের দিন তেকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। তের মনের মধ্যে রাগ আর অভিমান নিয়ে সেদিন বোর্ডিং স্কুলে চলে যায়। তারপর থেকে তে আস্তে আস্তে এমন হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক এন্ড। পুরো কথাটা বলে থামলো মিস্টার গঙ্গিও। কথাগুলো বলতে বলতে ওনার চোখে পানি চলে এসেছে। জাংকুক চুপ করে বসে আছে, ওর মুখে কোনো রকম কথা নেই। কেউ যেন ওর বাকযন্ত্র ওর থেকে কেড়ে নিয়েছে। মিস্টার গঙ্গিও এবার জাংকুকের দিকে তাকিয়ে বলে, আমার নাতনিটা ছোট থেকে একা একা বড় হয়েছে। যে সময় বাচ্চারা নিজের বাবা মায়ের সাথে থাকে, সেখানে আমার নাতনিটা এত কিছু সহ্য করে আজকে এমন অবস্থা। ও তোমাকে ভালোবাসে কি আমি জানি না, কিন্তু ও তোমাকে লিসার মতো মেয়ের থেকে প্রোটেক্ট করেছে, এটা আমি বলতে পারবো। তুমি জানো জাংকুক, লিসার একটা বয়ফ্রেন্ড আছে। ও তোমাকে শুধু টাকার জন্য বিয়ে করছিল। আর ওই দিন বারে যা হয়েছিল, না ওটা আমি বলবো না, ওটা তুমি নিজের থেকে খুঁজে বের করো। গঙ্গিওর কথা শুনে জাংকুক অবাক হলো, কারণ বারের কথাটা কেউ জানতো না, শুধু ও আর লিসা ছাড়া। তাহলে মিস্টার গঙ্গিও কিভাবে জানলো? জাংকুকের হাবভাব দেখে গঙ্গিও হাসলো। আই নো, তুমি এটা শুনে অনেক অবাক হচ্ছ যে এই বারের কথাটা আমি কি করে জানলাম, বাট ট্রাস্ট মি, একবার যদি তুমি এর সত্যিটা জানতে পারো তাহলে তুমি নিশ্চয়ই খুশি হবে। জাংকুক শুধু নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তো ইয়ং ম্যান, অনেক তো সময় হলো, এবার তোমার যাওয়া দরকার, না হলে পরে প্রবলেম হয়ে যাবে। প্রবলেম? কি প্রবলেম দাদু? না কিছু না, তোমার এখন যাওয়া দরকার জাংকুক। মিস্টার গঙ্গিওর কথা শুনে জাংকুক সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। জাংকুক উঠে দাঁড়িয়ে বলে, থ্যাংক ইউ দাদু, এবার আমি আসি। নিজের রাইট হ্যান্ডটা গঙ্গিওর দিকে বাড়িয়ে দেয়। গঙ্গিও নিজের বাম হাতটা জাংকুকের দিকে এগিয়ে দিয়ে বলল, সাবধানে ড্রাইভ করো। আর হ্যাঁ, প্লিজ আমার নাতিটাকে কষ্ট দিও না, অনেক কষ্ট সহ্য করেছে সে, কোনো দিনও কষ্ট দেব না, প্রমিস দাদু। বলেই জাংকুক সেখান থেকে বেরিয়ে চলে যায়। পাখিরা, আমি যদি এখন বলি টিকুকের বিচ্ছেদের সময় চলে এসেছে, তোমাদের কেমন লাগবে বলো তো? আমার মনে হয়েছে, শুধু আমার না, লেখিকা আপুরও মনে হয়েছে, জাংকুককে একটু কষ্ট দেওয়া উচিত। কারণ ওই যে বলে না, খুব সহজে কেউ কিছু পেয়ে গেলে সেটার মর্ম বোঝে না। তো জাংকুক হয়তো এমনটা করেছিল, তাই আমরা জাংকুককে একটু টাইট দিব। সো বুঝতেই পারছো পরের পার্টগুলো কেমন হতে চলেছে। আমাদের জাংকুক কান্নাকাটি করে দেবদাস হয়ে যাবে, তারপর তার পারুকে খুঁজে বের করবে। হাই, কত কিউট হবে না? আচ্ছা যাই হোক, তোমরা সবাই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো অবশ্যই, তাছাড়া পরের পার্টগুলো পাবা না। আর পাশের নোটিফিকেশনটা কিন্তু অন করো, তাছাড়াও পাবা না পরের পার্টগুলো। সো সবাই এনজয় করো এবং স্টোরিটাকে শেয়ার করো।